নমস্কার, রেজ অফ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী ঐতিহাসিক উপন্যাস কুমার সম্ভবের কবির দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। স্বয়ংবর সভায় বহুক্ষণ কোনো পাণিপ্রার্থীর শুভাগমন হয় নাই। এই অবকাশে সখীদের মধ্যে রঙ্গরস জমিয়া উঠিয়াছিল। রাজকুমারী একটি সখীর পৃষ্ঠে পৃষ্ঠভার অর্পণ করিয়া অলস ভঙ্গিতে বসিয়াছিলেন। বিদ্যুল্লতা দুইটি সুদীর্ঘ ময়ূরপুচ্ছ হাতে লইয়া রাজকুমারীকে ঘিরিয়া ঘিরিয়া নৃত্য করিতেছে এবং অনুচ্চ জনান্তিক স্বরে গান গাহিতেছে। তাহার গানের কথাগুলিতে যে মৃদু রতিরস আছে, হৈমশ্রী তাহা উপভোগ করিতেছেন। সখীরা কেহ মুখ টিপিয়া হাসিতেছে, কেহ বা ব্যক্তভাবেই কুন্দদন্ত বিকশিত করিয়া আছে। একটি সখীর অঙ্গুলির মৃদু আঘাতে ভূমিশয়ান বীণাতন্ত্রী হইতে মুগ্ধ মূর্ছনা গুঞ্জিত হইয়া উঠিতেছে। সহসা বাধা পড়িল। কয়েকটি সখী দূরে মহামন্ত্রীকে আসিতে দেখিয়া বিদ্যুল্লতার দিকে উৎকণ্ঠ হইয়া সমস্বরে শীৎকার করিয়া উঠিল, ইস! বিদ্যুল্লতা ঘাড় ফিরাইয়া একবার দ্বারের দিকে ত্রস্ত দৃষ্টিপাত করিয়াই থপ করিয়া বসিয়া পড়িল। হৈমশ্রী ঈষৎ চকিতভাবে দ্বারের পানে আয়ত চক্ষু ফিরাইলেন। প্রধান দ্বারপথে মহামন্ত্রী কালিদাসকে সঙ্গে লইয়া অগ্রসর হইয়া আসিতেছেন। কালিদাসের চোখে মুখে অকুণ্ঠ বিস্ময়। মাঝে মাঝে কোনো একটি সুন্দর কারুকার্য দেখিয়া তাহার মন্থর গতি রুদ্ধ হইয়া যাইতেছে। মহামন্ত্রী তাহার বাহু স্পর্শ করিয়া আবার তাহাকে সম্মুখে পরিচালিত করিতেছেন। উভয়ে দ্বিতীয় বেদির উপর আসিয়া দাঁড়াইলেন। কালিদাস সম্মুখস্থ যুবতী যূথের প্রতি সুস্মিত বিস্ময়ে চাকিয়া রহিলেন। সখীরাও ইতিমধ্যে উঠিয়া দাঁড়াইয়াছিল এবং সহস্র চক্ষু লইয়া এই মুকুটধারী পরম সুন্দর যুবাপুরুষকে নিরীক্ষণ করিতেছিল। রাজকুমারী একবার চক্ষু তুলিয়া আবার চক্ষু নত করিয়াছিলেন। তাহার মুখে নিরুৎসুক ঔদাসীন্য অনেকটা কাটিয়া গিয়াছিল। বলা বাহুল্য, এমন কান্তিমান পাণিপ্রার্থী ইতিপূর্বে স্বয়ংবর সভায় পদার্পণ করেন নাই। মহামন্ত্রী মহাশয় একবার গলা ঝাড়া দিয়া দক্ষিণ হস্তখানি অভয় মুদ্রার ভঙ্গিতে তুলিলেন। স্বস্তি। পরম ভট্টারক শ্রীমান সৌরাষ্ট্র কুমার রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে এসেছেন। শুভমস্তু। রাজকুমারী দুই করতল যুক্ত করিয়া বুক পর্যন্ত তুলিলেন। চোখ দুটি ঈষৎ উঠিয়া আবার নত হইল। বাহিরে কিছু প্রকাশ না পাইলেও তিনি যেন অন্তরে অন্তরে বিচলিত হইয়া উঠিয়াছেন, জোয়ারের জলস্পর্শে ঘাটে বাঁধা তরণীর মতো। এদিকে মহামন্ত্রী কালিদাসকে চক্ষু দ্বারা ইশারা করিতেছেন মাথা হইতে শিরস্ত্রাণটি খুলিয়া ফেলিতে, কিন্তু কালিদাস ইঙ্গিতটা ঠিক ধরিতে পারিতেছেন না। মহামন্ত্রী তখন তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া মৃদুস্বরে কথা বলিলেন। কালিদাস তাড়াতাড়ি শিরস্ত্রাণ খুলিয়া ফেলিলেন, কিন্তু ওটা রাখিবেন কোথায়? এদিক ওদিক স্থান না পাইয়া শেষে মহামন্ত্রীর হাতে ওটা ধরাইয়া দিয়া সহাস্য মুখে রাজকুমারীর দিকে ফিরিলেন। কালিদাসের শিরস্ত্রাণ মুক্ত মুখমণ্ডল দেখিয়া যুবতীদের মুন্ড ঘুরিয়া গেল। তাহারা বিশ্বাস সংবরণ করিয়া দেখিতে লাগিল। একঝাঁক খঞ্জন যেন কোন মায়াবীর মন্ত্রকুহকে স্থির চলৎশক্তিহীন হইয়া গিয়াছে। শেষে মৃগশিরা আর থাকিতে না পারিয়া পাশের সখীর কানে কানে বলিল, কি চমৎকার চেহারা ভাই, যেন সাক্ষাৎ কন্দর্প। এখন আর কখনো দেখেছিস? আশেপাশে দুই তিনজন চাপা গলায় বলিয়া উঠিল, চতুরিকা রাজকুমারীর মনের ভাব বুঝিয়াছিল। সে তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া রহস্য কণ্ঠে বলিল, মহেশ্বরের কাছে মানত করো, এবার যেন না ফসকায়। রাজকুমারী মুখ টিপিয়া হাসিলেন, আঙুল দিয়া ঠেলিয়া চতুরিকাকে পাশে সরাইয়া দিলেন। চতুরিকা বড় প্রগল্ভা। প্রশ্ন করিতে বিলম্ব হইতেছে। সৌরাষ্ট্রকুমারকে কতক্ষণ দাঁড় করাইয়া রেখা যায়? মহামন্ত্রী আরেকবার গলা ঝাড়া দিয়া বলিলেন, কুমারী, কুমার ভট্টারক নিজের ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছেন। এবার আপনার প্রশ্ন করুন। রাজকুমারী মুখ তুলিলেন।
কালিদাসের সঙ্গে তিনি ঠিক মুখোমুখিভাবে দাঁড়াইয়াছিলেন না, একটু পাশ ফিরিয়াছিলেন। এখন মনোরম গ্রীবাভঙ্গি সহকারে তিনি একবার কালিদাসের দিকে মুখ ফিরাইলেন, তারপর আবার সম্মুখ দিকে চাহিয়া অনুচ্চ স্পষ্ট স্বরে বলিলেন, প্রথম প্রশ্ন হচ্ছে, জগতে সবচেয়ে শক্তিমান কি? সখীরা এতক্ষণ এক দৃষ্টে রাজকুমারীর পানে চাহিয়াছিল, এখন যন্ত্র নিয়ন্ত্রিত বধ একসঙ্গে কালিদাসের পানে মুণ্ড ফিরাইল। কালিদাস কিন্তু ইত্যবসরে অন্যমনস্ক হইয়া পড়িয়াছেন। চারিদিকে এত মহার্ঘ বিচিত্র ছড়ানো রহিয়াছে যে চক্ষু বিভ্রান্ত হইলে দোষ দেওয়া যায় না। তিনি রাজকুমারীর প্রশ্ন করার ব্যাপারটা ভালোরূপ অনুধাবন করিতেছিলেন কিনা তাহাতেও সন্দেহ আছে। মহামন্ত্রী তাহার ভাব দেখিয়া মনে করিলেন ইহা সৌরাষ্ট্র দেশীয় রসিকতার একটা অঙ্গ। তিনি সসম্ভ্রমে প্রশ্নের পুনরুক্তি করিয়া কালিদাসের মনোযোগ আকর্ষণ করিলেন। কুমারী প্রশ্ন করেছেন, জগতের সবচেয়ে শক্তিমান কি? কালিদাসের চক্ষুযুগল এই সময় বিস্ময় বিমুগ্ধ ভাবে ঊর্ধ্বে উঠিতেছিল। হঠাৎ তাহার মুখে ভয়ে ছায়া পড়িল। ত্রাস বিস্ফারিত নেত্র ঊর্ধ্বে রাখিয়া তিনি একটি বাহু পাশের দিকে বাড়াইয়া বৃদ্ধমন্ত্রীর কণ্ঠ জড়াইয়া ধরিলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে তাহাকে দুই হস্তে জাপটাইয়া ধরিয়া আলিশার পানে তাকাইতে লাগিলেন। ঊর্ধ্বে আলিশার উপর যে হাবসি রক্ষী যুগলের ভয়ঙ্কর যুদ্ধাভিনয় আরম্ভ হইয়াছিল এবং তাহা দেখিয়াই যে কালিদাসের ঈদৃশ্য অবস্থান্তর ঘটিয়াছে তাহা কেহ বুঝিতে পারিল না। বৃদ্ধ মহামন্ত্রী উত্তক্ত হইয়া ভাবিলেন, সৌরাষ্ট্র দেশের রাজকীয় রসিকতা ক্রমশ চরমে উঠিতেছে। গলা ছাড়াইবার চেষ্টা করিতে করিতে তিনি বলিলেন, প্রশ্নের উত্তর দিন কুমার। ব্যাপার বেশি দূর গড়াইতে পাইল না। হাবসি যুগল ইত্যবসারে দ্বন্দ্বাভিনয় শেষ করিয়া আবার শান্তভাবে বিপরীত মুখে চলিতে আরম্ভ করিয়াছিল। কালিদাস কতকটা আশ্বস্ত হইয়া মন্ত্রীকে ছাড়িয়া দিলেন। ক্ষুব্ধ মন্ত্রী কণ্ঠের ঘাম মুছিতে মুছিতে পুনশ্চ বলিলেন, এইবার প্রশ্নের উত্তর। কিন্তু কালিদাস বাং নিষ্পত্তি করিবার পূর্বেই রাজকুমারী কথা কহিলেন। বিনার ঝঙ্কারের ন্যায় ঈষৎ কম্পিত কণ্ঠে বলিলেন, প্রথম প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছি। সকলে অবাক। উত্তেজিত সখীর দল রাজকুমারীকে ভালো করিয়া ঘিরিয়া ধরিল। চতুরিকা বলিয়া উঠিল, হ্যাঁ, কি উত্তর পেলে? কুমারীর গণ্ড দুটি ঈষৎ অরুণাভ হইল। তিনি ঈষৎ গ্রীবা বাঁকাইয়া স্পষ্ট অথচ সংবৃত কণ্ঠে বলিলেন, প্রশ্নের উত্তর হচ্ছে ভয়। কুমার অভিনয় দ্বারা যথার্থ উত্তর দিয়েছেন। সখীর দল সশব্দের নিঃশ্বাস ছাড়িয়া কালিদাসের দিকে ফিরিল। কালিদাস মন্ত্রীর পানে চাহিয়া একটু বিহ্বলভাবে হাসিতেছেন। কোন দিক দিয়া কি হইয়া গেল ধারণা করিতে পারিতেছেন না। মন্ত্রীও কতকটা বোকা বনিয়া গিয়া ঘাড় চুলকাইতে লাগিলেন। রাজকুমারী কথা কহিলেন। তাহার মুখচ্ছবিতে একটু উদ্বেগ দেখা দিয়েছে। কি জানি কুমার দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিবেন কিনা। কিন্তু তাহার কণ্ঠস্বর তেমনই সংযত এবং আবেশহীন হইয়া রহিল। তিনি বলিলেন, এবার দ্বিতীয় প্রশ্ন, দ্বন্দ্ব হয় কাদের মধ্যে? প্রশ্ন করিয়াই রাজকুমারী কালিদাসের পানে একটি উৎকণ্ঠা মিশ্র দৃষ্টি প্রেরণ করিলেন। কালিদাস এবার প্রস্তুত ছিলেন। প্রশ্ন শুনিয়া তাহার মুখে হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। তিনি মন্ত্রীর পানে কৌতুক কটাক্ষপাত করিয়া তর্জনী তুলিলেন, যেন ইঙ্গিতে বলিতে চাহিলেন যে এ প্রশ্নের সমাধান তো পূর্বেই হইয়া গিয়াছে। তারপর বিজয়দীপ্ত চক্ষে রাজকুমারীর দিকে চাহিয়া দুইটি অঙ্গুলি ঊর্ধ্বে তুলিয়া বলিলেন, দ্বন্দ্ব 2। রাজকুমারীর চক্ষে চকিত আনন্দ খেলিয়া গেল। তিনি রুদ্ধ নিঃশ্বাস মোচন করিলেন। চতুরিকা উত্তেজনা বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হল, ঠিক হয়েছে? রাজকুমারী ক্ষণেক নীরব থাকিয়া বোধ করি নিজের উদ্গত হৃদয়বৃত্তি সংবরণ করিয়া লইলেন। তারপর ধীরস্বরে বলিলেন, কুমার দ্বিতীয় প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। দ্বন্দ্ব হয় 2 মধ্যে। সভাকক্ষের ভিতর দিয়া উত্তেজনার একটা ঝড় বহিয়া গেল। সখীরা প্রায় সকলেই একসঙ্গে কলকুজন করিয়া উঠিয়া তৎক্ষণাৎ শব্দের
শাসনে নীরব হইল। উত্তেজনায় মৃগশিরা ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল। বনজ্যোৎস্না ভুলুণ্ঠিত বিনাটার উপর পা চাপাইয়া দিয়া তাহার মর্মতন্তু হইতে যন্ত্রণার কাকুতি বাহির করিল। বিদ্যুল্লতার নিবিবন্ধ খুলিয়া খসিয়া পড়িবার উপক্রম করিতেছিল। হঠাৎ সেই দিকে মনোযোগ আকৃষ্ট হওয়ায় সে ব্যাকুলভাবে বস্ত্র সংবরণ করিয়া সকলের পিছনে লুকাইল। রাজকুমারী সকলের মধ্যে দাঁড়াইয়া নিহার শুভ্র উত্তরীয়টি ভালো করিয়া অঙ্গে জড়াইয়া লইলেন। বুড়ামন্ত্রীর গায়েও বোধহয় উত্তেজনার ছোঁয়াচ লাগিয়াছিল। তিনি দুই হস্ত সহর্ষে ঘর্ষণ করিতে করিতে বলিলেন, ধন্য কুমার, ধন্য কুমার, আপনি দুটি প্রশ্নের নির্ভুল উত্তর দিয়েছেন। এবার শেষ প্রশ্ন, মাত্র একটি প্রশ্ন বাকি। এইসব উত্তেজনা উদ্দীপনার মধ্যে কালিদাস কিন্তু অত্যন্ত নির্লিপ্তভাবে একদিকে তাকাইয়া দেখিতেছিলেন। স্বর্ণদণ্ডের উপর পাখি দুটি তাহার সকৌতুক মনোযোগ আকর্ষণ করিয়া লইয়াছিল। তাই রাজকুমারী যখন তৃতীয় প্রশ্ন উচ্চারণ করিলেন, তাহা কালিদাসের কানে গেল কিনা সন্দেহ। যিনি প্রশ্নের উত্তর দিবেন তাহার কোনো উৎকণ্ঠা নাই, কিন্তু রাজকুমারীর গলা শুকাইয়া গিয়াছিল। বুকের ভিতর হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক স্বাভাবিকভাবে চলিতেছিল না, কিন্তু বাহিরে কিছু প্রকাশ করা চলিবে না। কুমার যদি শেষ প্রশ্নের উত্তর না দিতে পারেন, অথচ কুমারীর মনের পক্ষপাত প্রকাশ হইয়া পড়ে, তবে সে বড় লজ্জার কথা হইবে। তিনি যথাসম্ভব স্থির স্বরে কথা বলিলেন, তবু গলা একটু কাঁপিয়া গেল। শেষ প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে মিষ্ট কি? যুবতীবৃন্দ যুগপৎ কালিদাসের পানে চক্ষু ফিরাইল। কালিদাস ফিক করিয়া হাসিলেন, কিন্তু তাহার মুখে কথা নাই। চক্ষু সুখ মিথুনের উপর নিবদ্ধ। রাজকুমারী ঈষৎ বিস্ময়ে চক্ষু ফিরাইয়া দেখিলেন কালিদাস অন্যদিকে তাকাইয়া আছেন। তাহার মুখে ক্ষণিক ক্ষোভের ছায়া পড়িল। পরক্ষণেই কালিদাস সম্মুখে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিয়া উঠিলেন, ওই দেখো, ওই দেখো। সকলে একসঙ্গে তাহার অঙ্গুলি সংকেত অনুসরণ করিয়া তাকাইলেন। ব্যাপার এমন কিছু গুরুতর নয়। দণ্ডের উপর বসিয়া সুখ দম্পতি অর্ধমুদিত নেত্রে পরস্পর চঞ্চু চুম্বন করিতেছে। তাহাদের কণ্ঠ হইতে গদগদ কুজন নির্গত হইতেছে। যিনি ভবিষ্যকালে লিখিবেন, মধু দিরেফ কুসুমৈক পাত্রে পপৌ প্রিয়াং সামনু বর্তমান, তিনি এই দেখিয়াই বিহ্বল আত্মবিস্মৃত। রাজকুমারী চক্ষে কিন্তু আনন্দের বিজলি খেলিয়া গেল। তিনি কালিদাসের পানে সভ্রুভঙ্গ একটি কটাক্ষ নিক্ষেপ করিয়া সলজ্জ রক্তিম মুখখানি নত করিয়া ফেলিলেন। কালিদাস হাসিতে হাসিতে রাজকুমারীর দিকে ফিরিলেন। চমকিত হইয়া দেখিলেন তিনি ধীরে ধীরে নতজানু হইতেছেন। যুক্ত করে শির অবনমিত করিয়া কুমারী অর্ধস্ফুট স্বরে বলিলেন, আর্যপুত্র শেষ প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে মিষ্ট প্রণয়। ক্ষণকালের বিস্ময় বিমূঢ়তা ফাটিয়া যেন শতভিন্ন হইয়া গেল। সখীরা আর সম্ভ্রম শালীনতার শাসন মারিল না। চিৎকার হুড়াহুড়ি অঞ্চল উত্তরীয়ের উৎক্ষেপে তাহাদের প্রমত্ত উল্লাস একেবারে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িল। রাজকুমারী উঠিয়া দাঁড়াইতে চার পাঁচজন ছুটিয়া গিয়া তাহাকে একসঙ্গে জড়াইয়া ধরিল। কয়েকজন মুঠি মুঠি লাজ লইয়া সকলের মাথার উপর বৃষ্টি করিতে লাগিল। একজন ঘন ঘন শঙ্খ বাজাইয়া তুমুল শব্দ তরঙ্গের সৃষ্টি করিল। যাহারা অবশিষ্ট রহিল তাহাদের মধ্যে কেহ কেহ পরস্পর হাত ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। অন্য কয়জন পরস্পর আঁচল টানিয়া কবরী খুলিয়া দিয়া কপট কলহে হৃদয়াবেগ লাঘব করিতে প্রবৃত্ত হইল। মহামন্ত্রী কালিদাসের দুই হাত চাপিয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিলেন, ধন্য কুমার, ধন্য আপনার কুটবুদ্ধি। আমি মহারাজকে সুসংবাদ দিতে চলিলাম। বলিয়া তিনি দ্রুত পদে সভা হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। বিশ্বস্ত কুন্তলা চতুরিকা বেদির কিনারায় ঊর্ধ্বমুখী হইয়া দাঁড়াইয়া দুই হাত নাড়িয়া উপরিস্থিত হাফসি রক্ষীকে ইশারা করিতেছিল। মুখের কাছে সম্পুটিত করপল্লব যুক্ত করিয়া জানাইতেছিল, শিঙা বাজাও, বিষাণ বাজাও, নগরীতে সংবাদ দাও, রাজকন্যা প্রতিবরণ করিতেছেন। দেখিতে দেখিতে নগরময় রাষ্ট্র হইয়া গেল। রাজকন্যা প্রতিবরণ করিয়াছেন। নগরোদ্যানে আনন্দ বিহ্বল নাগরিকেরা ছুটিয়া আসিয়া সমবেত হইল।
নৃত্যগীত আরম্ভ হইয়া গেল, যেন সকলের গৃহেই আজ পরমোৎসব। নগরোদ্যান বেষ্টনকারী পথের উপর দিয়া এক সুসজ্জিত হস্তি চলিয়াছে। চারিদিকে বিপুল জনতা। হস্তিপৃষ্ঠে আসীন ঘোষক চিৎকার করিয়া দুই বাহু আস্ফালন করিয়া বোধ করি রাজকুমারীর স্বয়ংবর সংক্রান্ত কোনো রাজকীয় বার্তা ঘোষণা করিতেছে, কিন্তু জনতার কলকোলাহলে কিছুই শোনা যাইতেছে না। ঘোষকের পশ্চাতে বসিয়া দ্বিতীয় এক পুরুষ মুঠি মুঠি স্বর্ণমুদ্রা চারিদিকে ছড়াইতেছে। নিম্নে সোনা কুড়াইবার হুড়োহুড়ি মারামারি। ক্রমে রাত্রি হইল। রাজপুরীর পূজা মন্দিরে অগ্নিসাক্ষী করিয়া কুমারী হৈমশ্রীর সহিত কালিদাসের বিবাহ হইল। রাত্রি গভীর হইতেছে। আকাশে পূর্ণচন্দ্র, দীপান্বিতা নগরী। সৌধে সৌধে আলোকমালা। গীত বাদ্যে সুগন্ধি অগরু ধূমে বাতাস আমোদিত। সর্বাঙ্গে দীপালঙ্কার পরিয়া রাজপুরী সখী পরিবৃতা প্রধানা নায়িকার ন্যায় শোভা পাইতেছে। রাত্রি যত বাড়িতেছে, উৎসাহ উত্তেজনা ততই মন্থর রসঘন হইয়া আসিতেছে। নায়ক নায়িকার নিভৃত মিলনের আর বিলম্ব নাই। নগরীর এক মদিরা গৃহের সম্মুখে একদল মশালহস্ত উৎসবকারী সৌরাষ্ট্রেরই প্রকৃত যুবরাজকে ঘিরিয়া ধরিয়াছিল এবং প্রমত্ত রঙ্গকৌতুকের অঙ্কুশে বিধিয়া তাহাকে প্রায় পাগল করিয়া তুলিয়াছিল। মকরবর্মা দীর্ঘ বনপথ পদব্রজে অতিক্রম করিয়া সবেমাত্র নগরে আসিয়া পৌঁছিয়াছেন। অঙ্গের বসন ছিন্ন কর্দমাক্ত, জঠরে জ্বলন্ত ক্ষুধা। তাহার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। সর্বাপেক্ষা পরিতাপের বিষয় এই যে কেহই তাহাকে সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্মা বলিয়া বিশ্বাস করিতেছে না। মকরবর্মা উত্তপ্ত কণ্ঠে বলিলেন, আমি বলছি আমি সৌরাষ্ট্রের যুবরাজ। এক ব্যক্তি মুখে চটকার শব্দ করিয়া বলিল, তা তো অনেকক্ষণ থেকেই বলছো, আমরাও শুনে আসছি, কিন্তু তার প্রমাণ কই বাছাধন? মকরবর্মা অধিকতর ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন। উদ্ধত স্বরে কহিলেন, প্রমাণ? প্রমাণ আবার কি? দেখতে পাচ্ছ না আমি যুবরাজ? বলিয়া তিনি বুক ফুলাইয়া গর্বিত ভঙ্গিতে দাঁড়াইলেন। সকলে হাসিয়া উঠিল। হাসি থামিলে একজন সান্ত্বনার স্বরে বলিল, আচ্ছা আচ্ছা, তুমিই সৌরাষ্ট্রের যুবরাজ, কিন্তু যার সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো সে তবে কে? যুবরাজ মকরবর্মা এবার একেবারে খেপিয়া গেলেন। ফেনাইত মুখে চিৎকার করিলেন, সে সে একটা কাঠুরে, চোর, প্রবঞ্চক, বাটপার। আমার কাপড় জামা জুতো ঘোড়া সব চুরি করে নিয়ে পালিয়াছে। আবার উচ্চহাস্যে তাহার কথা চাপা পড়িয়া গেল। রাজকুমার নিষ্ফল ক্রোধে দন্ত কিরিমিরি করিতে লাগিলেন। হাসি মন্দীভূত হইলে প্রথম ব্যক্তি মিটিমিটি চাহিয়া বলিল, সত্যি কথা বলতে কি চাঁদবদন, তোমাদের মধ্যে কাঠুরে যদি কেউ থাকে সে তিনি নয়, তুমি। বলি, কঘোড়া তালের রস চড়িয়েছ? সকলে হাসিল। মকরবর্মা দেখিলেন এখানে কিছু হইবে না। তিনি রূঢ় হস্তে ভিড় সরাইয়া বাহির হইবার চেষ্টা করিলেন। ছেড়ে দাও, সরে যাও, আমি দেখে নেব সেই চোর কাঠুরেটাকে, শুলে দেব। যাবে কোথায় সে? একবার তাকে দেখতে চাই। তাহার কণ্ঠস্বর জনতার বাহিরে মিলাইয়া গেল। প্রথম ব্যক্তি নীরস কণ্ঠে মন্তব্য করিল, কি আর দেখবে জাদু, তিনি এতক্ষণ রাজকন্যাকে নিয়ে বাসসজ্জায় শয়ন করেছেন। আবার হাসির লহর ছুটিল। রাজভবনের উদ্যান মধ্যে একটি সরোবর। সরোবরের স্থির দর্পণে চাঁদের প্রতিবিম্ব পড়িয়াছে। বাঁধানো ঘাটের পাশে মর্মর বেদী, তাহার উপর কালিদাস ও হৈমশ্রী পাশাপাশি বসিয়া আছেন। নবপরিণয়ের পীতসূত্র তাহাদের মণিবন্ধে চড়ানো রহিয়াছে। হৈমশ্রীর হাতে একটি ক্ষুদ্র রৌপ্য নির্মিত তীর, যাহা পরবর্তীকালে কাজললতায় রূপান্তরিত হইয়াছে। রাজকুমারী নতমুখে তীরটি লইয়া নাড়াচাড়া করিতেছেন। কালিদাস মুগ্ধ উন্মনাভাবে চাঁদের পানে চাহিয়া আছেন। কিছুক্ষণ কথাবার্তা নেই। তারপর কালিদাস একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কি সুন্দর চাঁদ, ঠিক যেন যে উপমাটি খুঁজিতেছিলেন তাহা পাইলেন না। হৈমশ্রী মুখখানি একটু তুলিয়া স্মিত সলজ্জ কণ্ঠে বলিলেন, ঠিক যেন? কালিদাস ক্ষুব্ধভাবে মাথা নাড়িলেন, জানি না, মনে আসছে, মুখে আসছে না। রাজকুমারী একটু নিরাশ হইলেন।
নব অনুরাগের আকাঙ্ক্ষায় যে সুমিষ্ট উপমাটি প্রত্যাশা করিয়াছিলেন, কালিদাসের কণ্ঠে তাহা আসিল না। এই সময় সহসা বিকট শব্দ শুনিয়া হৈমশ্রী চমকিয়া উঠিলেন। শব্দটি আসিল প্রাসাদ বেষ্টনকারী প্রাচীরের পরপার হইতে। প্রাচীরের বাহিরে রাজপথ গিয়াছে, সেই পথ দিয়া এক শ্রেণী ভারবাহী উষ্ট্র চলিয়াছিল। একটি উষ্ট্র বোধ করি প্রাচীরের উপর হইতে গলা বাড়াইয়া অদূরে নবদম্পতিকে দেখিয়া হর্ষধ্বনি করিয়া উঠিয়াছিল। ভয় পাইয়া হৈমশ্রী কালিদাসের হাত চাপিয়া ধরিয়াছিলেন। কালিদাস কৌতুক অনুভব করিয়া উচ্চ হাসিয়া উঠিলেন। রাজকুমারীর শিরীষ কোমল হস্তে একটু সস্নেহ চাপ দিয়া বলিলেন, ভয় নেই রাজকুমারী, ও একটা উট, যাকে সাধু ভাষায় বলে উট্ট। সাধু ভাষা বলিয়া কালিদাস উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন, কিন্তু হৈমশ্রীর মুখে সংশয়ের ছায়া পড়িল। তিনি বিস্ফারিত নেত্রে কালিদাসের পানে চাহিয়া ক্ষীণ স্বরে কহিলেন, কি কি বললেন আর্যপুত্র? কালিদাস দেখিলেন ভুল হইয়াছে। তিনি তাড়াতাড়ি ভুল সংশোধন করিলেন, না না, উট্ট নয়, উট্ট নয়, উষ্ট। হৈমশ্রীর মুখ শুকাইয়া গেল। শঙ্কিত সন্দেহে কালিদাসের পানে চাহিয়া থাকিয়া তিনি আপনার অবশ্য ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলেন। অস্ফুট স্বরে বলিলেন, উট্ট, উষ্ট। তারপর চকিতে তাহার মুখের মেঘ কাটিয়া গেল। কালিদাস আজ প্রথম হইতে যে আচরণ করিয়াছেন তাহা মনে পড়িয়া গেল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওহ আর্যপুত্র, পরিহাস করছেন, কি পরিহাস প্রিয় আপনি। কালিদাসও উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তিনি উত্তর দিলেন না, কেবল মৃদু মৃদু হাসিতে লাগিলেন। এই সময়ে তরুণের ঘটিকা গৃহে মধ্যরাত্রির প্রহর বাজিল। ক্ষণস্থায়ী রাগিনীর আলাপ বন্ধ হইলে কালিদাস সবিস্ময়ে প্রশ্ন করিলেন, ও কি? হৈমশ্রীর চোখে আবার বিস্ময় মিশ্র সন্দেহ দেখা দিল। রাজপুরীতে প্রহর বাজে, সৌরাষ্ট্রের যুবরাজ তাহাও জানেন না? না, ইহাও পরিহাস। তিনি বলিলেন, মধ্যরাত্রের প্রহর বাজন। কালিদাস বলিলেন, ওহো, বুঝেছি, রাত দুপুর হয়েছে, এবার চলো ভেতরে যাই। তিনি অকুণ্ঠ সহজতায় হৈমশ্রীর দিকে হস্ত প্রসারিত করিয়া দিলেন। হৈমশ্রীর সংশয় আবার দূর হইল। এমন সচ্ছল আভিজাত্য, এমন অনিন্দ কান্তি রাজপুত্র নাহিলে কি সম্ভব? দুজন হাত ধরাধরি করিয়া শয়ন মন্দিরের দিকে চলিলেন। ঠিক এই সময় প্রাসাদের এক বহিঃকক্ষে সম্পূর্ণ ভিন্ন প্রকারের অভিনয় চলিতেছিল। বক্রী পাপগ্রহের ন্যায় সৌরাষ্ট্রের মকরবর্মা তীর্যক গতিতে কুন্তল রাজের সম্মুখীন হইয়াছিলেন। দীপোৎসব তখনও শেষ হয় নাই। সেই দীপাবলির আলোকে কক্ষের মধ্যস্থলে চারিটি ব্যক্তি দাঁড়াইয়াছিলেন। সৌরাষ্ট্রের মকরবর্মা, কুন্তলের বৃদ্ধ মহামন্ত্রী, পুস্তকপাল মহাশয় এবং স্বয়ং কুন্তলরাজ। সৌরাষ্ট্রকুমারের বেশবাস পূর্ববৎ। তিনি সংহত ক্রোধে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতেছেন। মহামন্ত্রীর মনের ভাব বুঝিবার উপায় নাই। পুস্তকপাল মহাশয় যে ত্রস্ত ও বিপন্ন হইয়া পড়িয়াছেন তাহা বুঝিতে কাহারও বেগ পাইতে হয় না। স্বয়ং কুন্তলরাজও বিলক্ষণ বিচলিত হইয়াছেন। তিনি গম্ভীর প্রকৃতির স্বল্পভাষী দৃঢ় শরীর পুরুষ। বয়স অনুমান 50। মাথার চুল ও গুম্ফ পাকিতে আরম্ভ করিয়াছে। তাহার চোখের স্বাভাবিক শান্ত দৃষ্টি আকস্মিক বিপদপাতে উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। পুস্তপালের প্রাণে ভয় ঠুকিয়াছে, এই অনর্থের জন্য তাহাকেই দায়ী করা হইবে। তিনি করুণ স্বরে আপত্তি করিতেছেন, কিন্তু মহারাজ, এ যে একেবারেই অসম্ভব। এই লোকটা, মানে ইনি, হেও কি সম্ভব? প্রতিবাদে মকরবর্মা একটি অন্তঃগুড়ো গর্জন ছাড়িলেন। ক্রমাগত চিৎকার করিয়া তাহার গলা ভাঙিয়া গিয়াছিল, শরীরও অবসন্ন হইয়া পড়িয়াছিল। তবু দক্ষিণ হস্তের মুষ্টি পুস্তপালের নাসিকা রণতি দূরে স্থাপন করিয়া তিনি দন্ত খিচাইয়া বলিলেন, সম্ভব। হেই দেখো সৌরাষ্ট্রের মুদ্রাঙ্কিত অঙ্কুরীয়, সম্ভব। পুস্তপাল মহাশয় মুষ্টির সান্নিধ্য হইতে নাসিকা দ্রুত অপসারিত করিয়া দেখিলেন তর্জনীতে সত্যিই একটা মুদ্রাঙ্কিত অঙ্গুরি রহিয়াছে। তিনি বার কয়েক চক্ষু মিটিমিটি করিয়া বলিলেন,
কিন্তু কিন্তু আপনি যে সতী, আপনার সহচর ভৃত্য পরিজন কোথায়? মকরবর্মা বলিলেন, বলছি না, পরিজনদের পিছনে ফেলে আমি এগিয়ে আসছিলাম, তোমাদের জঙ্গলে একটা বাটপার। কুন্তলরাজ বাধা দিয়া বললেন, দেখি অঙ্গুরীয়, সৌরাষ্ট্রের মুদ্রা আমি চিনতে পারব। মকরবর্মা অঙ্গুরীয় খুলিয়া রাজার হাতে দিলেন। রাজা লক্ষ্য করিলেন, তর্জনীর মূলে অঙ্গুরীয় পরিধানের চক্রচিহ্ন রহিয়াছে। এ ব্যক্তি যে অঙ্গুরীয় কুড়াইয়া পাইয়া বা চুরি করিয়া সদ্য অঙ্গুরীয় পরিধান করিয়াছে তাহা নয়। রাজা তখন মুদ্রাঙ্কিত অঙ্গুরীয় উত্তম রূপে পরীক্ষা করিয়া শেষে উহা প্রত্যর্পণ করিলেন। অত্যন্ত উদ্বিগ্নভাবে বলিলেন, মুদ্রা সৌরাষ্ট্রেরই বটে। মকরবর্মা অঙ্গুরীয় পুনশ্চ পরিধান করিতে করিতে চারিদিকে বিজয়দীপ্ত চক্ষু ঘুরাইতে লাগিলেন। পুস্তপাল মহাশয়ের মুখ কাঁদো কাঁদো হইয়া উঠিল। মহামন্ত্রী মৃদু গলা ছাড়া দিলেন, ইনি যদি সৌরাষ্ট্রের যুবরাজী হন তাহলে এখন তো আর। কুন্তলরাজ বলিলেন, কোনো উপায় নাই। সে ব্যক্তি যেই হোক, অগ্নিসাক্ষী করে আমার কন্যাকে বিবাহ করিয়াছে। মহামন্ত্রী জুড়িয়া দিলেন, তাছাড়া রাজকুমারীর প্রতিজ্ঞা ছিল, চণ্ডাল হোক পামর হোক, যে কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারবে। সৌরাষ্ট্রকুমার বিস্ফোরকের ন্যায় ফাটিয়া পড়িলেন, ভস্য হোক প্রশ্ন আর তার উত্তর। কুন্তলরাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই না। আমি চাই বিচার। যে চোর আমার অশ্ব আর বস্ত্রাদি চুরি করেছে সে আপনার জামাতি হোক। আর মহামন্ত্রী মোলায়েম স্বরে অনুরোধ করিলেন, ধীরে কুমার, সংযম হারাবেন না। মকরবর্মা আরও চড়া সুরে বলিলেন, আমি বিচার চাই। কুন্তল রাজ্যের সীমানার মধ্যেই চুরি হয়েছে, তস্করকে শুলে দেওয়া হোক। আর তা যদি না হয়, সৌরাষ্ট্র দেশ নির্বীর্য নয়, একথা স্মরণ রাখবেন। কুন্তলরাজ এই স্পর্ধিত উক্তি গলাধ্যকরণ করিলেন। ক্রোধে তাহার মুখ রক্তবর্ণ হইলেও এই ব্যক্তি যে সত্যই রাজপুত্র সে প্রত্যয় দৃঢ় হইল। তিনি কণ্ঠ সংযত করিয়া বলিলেন, এ বিষয়ে পরিপূর্ণ অনুসন্ধান না করে কিছুই হতে পারে না। আপনার অভিযোগ যদি সত্য হয়। রাজা মহামন্ত্রীর পানে ফিরিলেন। চতুর মহামন্ত্রী রাজার প্রতি একটি গোপন কটাক্ষপাত করিয়া পরম আপ্যায়নের ভঙ্গিতে মকরবর্মার দিকে ফিরিলেন। নিশ্চয় নিশ্চয়, সে কথা বলাই বাহুল্য। কিন্তু শ্রীমান, আপনি আজ রাত্রিটা রাজপ্রাসাদে বিশ্রাম করুন। রাত্রির মধ্যযাম অতীত হয়েছে। মহামন্ত্রী পুস্তপালের পেটে গোপনে কনুইয়ের এক গুতা মারিলেন। পুস্তপাল অমনি বলিয়া উঠলেন, হা, কুমার ভট্টারক, আর কাল ক্ষয় করবেন না। সারাদিন অভুক্ত আছেন, পরিশ্রমও কম হয়নি। আসুন কুমার, এই দিকে, এই যে বিশ্রান্তি গৃহ। ক্লান্ত খুদ পিপাসাতুর যুবরাজের পক্ষে প্রলোভন প্রবল হইলেও তিনি সহজে নরম হইবার পাত্র নয়। তিনি বলিলেন, আমি বিচার চাই, ন্যায়দণ্ড চাই, নইলে। মহামন্ত্রী তাড়াতাড়ি বলিলেন, অবশ্য অবশ্য, সে তো আছেই। উপস্থিত আপনার বস্ত্রাদি ত্যাগ করা প্রয়োজন। পুস্তপাল সাগ্রহে বলিলেন, ওদিকে ময়ূর মাংস, পিণ্ডক্ষীর, মহিষ দধি, মাধ্যি, দ্রাক্ষারস সমস্তই প্রস্তুত রয়েছে। আসুন, আর বিলম্ব করবেন না। মহামন্ত্রী বললেন, চলুন চলুন, অশুভস্য কালহরণম। সৌরাষ্ট্রকুমার তথাপি বললেন, কিন্তু যদি প্রতিবিধান না পাই। তিনি আর লোক প্রতিরোধ করিতে পাইলেন না। মহামন্ত্রী ও পুস্তপালের সাদর আহ্বানের অনুবর্তী হইয়া বিশ্রান্তি গৃহের অভিমুখে চলিলেন। কুন্তলরাজ একাকী দাঁড়াইয়া উদ্বিগ্ন মুখে গুম্ফের প্রান্ত টানিতে লাগিলেন। ইত্যবসরে কালিদাস ও হেমশ্রী শয়নকক্ষে উপনীত হইয়াছেন। সখী কিঙ্করীরাও বিদায় রইয়াছে। আড়িপাতিয়া বরবধূকে বিরক্ত করিবার বিধি যদিচ সেকালেও ছিল, কিন্তু আজিকার দিনব্যাপী মাতামাতির পর সকলেই ক্লান্ত হইয়া পড়িয়াছিল। তাছাড়া আজ বসন্তোৎসবের রাত্রে নিজস্ব মিলনোৎকণ্ঠাও কম ছিল না। নির্জন সুবৃহৎ শয়নকক্ষটি ফুলে ফুলে আচ্ছন্ন। যুথি ও মল্লী মিলিয়া পালঙ্কের শুভ্র আস্তরণ রচনা করিয়াছে। পালঙ্কের চারিকোণে দীপদণ্ডের মাথায় সুরভি বর্তিকা জ্বলিতেছে। প্রাচীর গাত্রে হরপার্বতী, রাম জানকী প্রভৃতি আদর্শ দম্পতির মিথুন চিত্র। প্রাচীরের একটি অংশ বস্ত্র দ্বারা আবৃত। বস্ত্রের উপর রাজহংসের চিত্র অঙ্কিত রহিয়াছে। হংসের চঞ্চুতে সোনাল
পদ্ম করুক। রাজকুমারী কালিদাসকে লইয়া যবনিকার সম্মুখে দাঁড়াইলেন। কালিদাসের দিকে মৃদু হাসিয়া যবনিকা সরাইয়া দিলেন। দেখা গেল প্রাচীর গাত্রে একটি কুলঙ্গির হইয়াছে। কুলঙ্গির থাকে থাকে অগণিত পুঁথি থরে থরে সাজানো। কালিদাসের চক্ষু মুগ্ধ আনন্দে ভরিয়া উঠিল। পুঁথির প্রতি এই গ্রামীণ যুবকের অহেতুক আকর্ষণ ছিল। তিনি একবার রাজকুমারীর দিকে, একবার পুঁথিগুলোর দিকে হর্ষোৎফুল্ল দৃষ্টিপাত করিতে লাগিলেন। তারপর সন্তর্পণে একখানি পুঁথি হস্তে তুলিয়া পরম স্নেহ ও শ্রদ্ধা ভরে নিরীক্ষণ করিতে লাগিলেন। পুঁথির মলপট্টের লিখিত কালিদাস পড়িতে পারিলেন কিনা তিনিই জানেন। মলপট্টের উপর বিশদ অক্ষরে লেখা ছিল মৃচ্ছকটিকম। কালিদাস গদগদ কণ্ঠে বলিলেন, কত পুঁথি, তুমি সব পড়েছ? হৈমশ্রী গ্রীবা ঈষৎ হেলাইয়া সায় দিলেন। কালিদাসের মুখ একটু ম্লান হইল। তিনি হাতের পুঁথিটির প্রতি বিজ্ঞ ভরে চাহিয়া সেটি আবার যথাস্থানে রাখিয়া দিলেন। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি একটিও পড়িনি। যদি পড়তে পারতাম, আজকে চাঁদ কিসের মতো সুন্দর নিশ্চয়ই বলতে পারতাম। আবার কুমারী হৈমশ্রীর মুখ শুকাইল। তিনি স্খলিত স্বরে বলিলেন, কিন্তু না না, পরিহাস করবেন না আর্যপুত্র, আপনি সৌরাষ্ট্রে যুবরাজ। কালিদাসের মুখে কৌতুকের হাসি ফুটিল। কিন্তু আমি তো রাজপুত্র নই। হৈমশ্রীর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। রাজপুত্র নয়, তবে কে আপনি? কালিদাস বলিলেন, আমি কালিদাস, বনের মধ্যে কাঠ কাটছিলাম। এমন সময় হৈমশ্রী বুদ্ধিভ্রষ্টের মতো বলিলেন, কাঠ কাটছিলে? কাঠুরে? তুমি তবে সত্যিই বর্ণপরিচয়হীন মূর্খ। সরলভাবে কালিদাস ঘাড় নাড়াইলেন। হ্যাঁ, আমি লেখাপড়া জানি না। যখনই কোনো সুন্দর জিনিস দেখি ইচ্ছে করে তার বাখান করি, কিন্তু পারি না। রাজকন্যা আর শুনিলেন না। ঊর্ধ্বে মুখ তুলিয়া দুই চক্ষু সজোরে মুদিত করিয়া যেন একটা ভয়াবহ দুঃস্বপ্নকে মনশ্চক্ষুর সম্মুখ হইতে দূর করিবার চেষ্টা করিলেন। তারপর টলিতে টলিতে পালঙ্কের পাশে গিয়া নতজানু হইয়া শয্যার পুষ্পাস্তরণের মধ্যে মুখ গুজিলেন। প্রবল হৃদয় উচ্ছ্বাসে তাহার দেহের ঊর্ধ্বাঙ্গ মথিত হইয়া উঠিল। কালিদাস কিছুক্ষণ অবাক হইয়া চাহিয়া রহিলেন। তারপর সসংকোচ পদক্ষেপে রাজকন্যার পাশে গিয়া দাঁড়াইলেন। রাজকন্যা জানিতে পারিলেন কালিদাস পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি মুখ তুলিয়া তীব্রস্বরে প্রশ্ন করিলেন, রাজপুত্র সেজে তুমি এখানে কি করে এলে? হৈমশ্রীর স্ফুরিতাধর মুখ দেখিয়া কালিদাস শঙ্কা ভুলিয়া গেলেন। ক্রোধেও মুখখানি কি সুন্দর! ঠিক যেন তিনি ক্রোধ দেখিতে পাইলেন না, সৌন্দর্যই দেখিলেন। উপরন্তু ভারী মজার কাহিনীটা রাজকুমারীকে শুনাইতে হইবে। কালিদাসের মুখে হাসি ফুটিল। তিনি শয্যা পাশে বসিয়া সহাস্যে বলিলেন, সে ভারী মজার কথা, শুনবে? তবে বলি শোনো। তিনি বলিতে আরম্ভ করিলেন, আখ্যান বস্তু আমাদের প্রত্যক্ষ দৃষ্ট, সুতরাং শুনিবার প্রয়োজন নাই। ওদিকে রাজপ্রাসাদের বিশ্রান্তি গৃহে যুবরাজ মকরবর্মা এক খাট্টার উপর পৃষ্ঠে বহু উপাধান দিয়া অর্ধশয়নভাবে অবস্থান করিতেছিলেন। সবেমাত্র বিপুল পানভোজন শেষ করিয়াছেন। তাহার চক্ষু মুদিত হইয়া আসিতেছে। ঘুমাইয়া পড়িতে বেশি বিলম্ব নাই। একটি কিঙ্করী শিয়রে দাঁড়াইয়া তাহার মস্তকে বিজন করিতেছে। পুস্তপাল মহাশয় স্ফটিক পাত্রে দ্রাক্ষারস ভরিয়া মকরবর্মার সম্মুখে ধরিলেন। মকরবর্মা এক চুমুকে পাত্র নিঃশেষ করিয়া পাত্রটি দূরে নিক্ষেপ করিলেন এবং জড়িত স্বরে বলিলেন, বিচার জামাতাই হোক আর বিমাতাই হোক, শুলে দেওয়া চাই, নচেত। তিনি ঘুমাইয়া পড়িলেন। তাহার নাসিকা হঠাৎ ঘর ঘর শব্দ করিয়া উঠিল। পুস্তপাল কিঙ্করীকে ইঙ্গিতে হস্ত সঞ্চালন করিয়া জানাইলেন, আরও জোরে পাখা চালাও। তারপর কথক নিশ্চিন্ত হইয়া নিঃশব্দে বিড়াল গতিতে দ্বারের পানে চলিলেন। দ্বারের ঠিক বাহিরেই কুন্তলরাজ ও মহামন্ত্রী উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়েছিলেন। পুস্তপালের দিকে ভ্রু তুলিয়া যুগপৎ প্রশ্ন করিলেন। পুস্তপালও অঙ্গভঙ্গি দ্বারা নিঃশব্দে বুঝাইয়া দিলেন যে যুবরাজ নিদ্রিত। তিনজনে একত্র হইলে মৃদুস্বরে কথাবার্তার আরম্ভ হইল। কুন্তলরাজ বলিলেন, আজ রাত্রির মতো নিশ্চিন্ত, কিন্তু তারপর? মহামন্ত্রী ভ্রুবদ্ধ ললাটে বলিলেন,
উভয় সংকট, এক রাজ জামাতাকে শুলে দিতে হয়, নচেত। কুন্তলরাজ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, নচেত সৌরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ। তিনজনে পরস্পর চাহিয়া ঘাড় নাড়িলেন। মহামন্ত্রী বলিলেন, যদি যুদ্ধ হয়, সৌরাষ্ট্রের সঙ্গে শক্তি পরীক্ষায় আমাদের কোনো আশা নাই। রাজা বলিলেন, অর্থাৎ রাজ্য ছাড়খাড় হবে। তিনজনে কিছুক্ষণ স্তব্ধ রহিলেন। সহসা ঘরের ভিতর হইয়া যুবরাজ মকরবর্মার কণ্ঠস্বর আসিল। তিনি নিদ্রাবশে বিকৃত কণ্ঠে বলিতেছেন, প্রতিশোধ, শুল। পুস্তপাল গলা বাড়াইয়া দেখিলেন যুবরাজ ঘুমন্ত পাশ ফিরিতেছেন। পুস্তপাল কিঙ্করীকে জোরে পাখা চালাইবার ইশারা করিলেন। যুবরাজের গলার মধ্যে বাকি কথাগুলো অস্পষ্ট রহিয়া গেল। চোরের দণ্ড, শুলদণ্ড। কুন্তলরাজ এতক্ষণে লৌহ বলে নিজেকে সংযত রাখিয়াছিলেন। এইবার তিনি ভাঙিয়া পড়িবার উপক্রম করিলেন। উদ্গত বাষ্পোচ্ছ্বাস কণ্ঠে রোধ করিয়া বলিলেন, আমার কন্যা। তাহার দুই চক্ষু সহসা জলে ভরিয়া উঠিল। মহামন্ত্রী ও পুস্তপাল অন্যদিকে চক্ষু ফিরাইয়া লইলেন। মহামন্ত্রীর মুখ দুরূহ দ্রুত চিন্তায় ভ্রুকুটি কুটিল হইয়া উঠিল। একটা কিছু উপায় বাহির করিতেই হইবে। সহসা তিনি রাজার দিকে ফিরিলেন। তাহার চোখের দৃষ্টি দেখিয়া রাজা ও পুস্তপাল সাগ্রহে আরও কাছাকাছি হইয়া দাঁড়াইলেন। মহামন্ত্রী বলিলেন, রাজজামাতার প্রাণ রক্ষার এক উপায় আছে। তিনি সচকিতে বিশ্রান্তি গৃহের দিকে তাকাইলেন। গলা আরও খাটো করিয়া বলিলেন, আজ রাত্রেই তাকে চুপি চুপি রাজ্য থেকে। বাক্য অসমাপ্ত রাখিয়া তিনি এমনভাবে বাম হস্ত সঞ্চালন করিলেন, যাহা হইতে বোঝা যায় যে তিনি রাজজামাতাকে বহু দূরে প্রেরণ করিতে চান। রাজা কিছুক্ষণ স্তব্ধ হইয়া চিন্তা করিলেন। শেষে অস্ফুট স্বরে বলিলেন, কিন্তু বিবাহের রাত্রেই আমার কন্যা। মহামন্ত্রী দৃঢ় স্বরে বলিলেন, অন্তত রাজদুহিতা বিধবা তো হবেন না। উভয়ে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে পরস্পর চাহিয়া রইলেন। তারপর রাজা ধীরে ধীরে ঘাড় নাড়িলেন। ওদিকে শয়ন মন্দিরে কালিদাস গল্প বলা শেষ করিতেছেন। রাজকুমারী শয্যা পাশে তেমনি নতজানু হইয়া আছেন। ক্ষোভে হতাশায় তাহার বক্ষে যে ধিকি ধিকি আগুন জ্বলিতেছে, তাহা কালিদাস দেখিয়াও দেখিতে পাইতেছেন না। তিনি হাসিতে হাসিতে কাহিনী শেষ করিলেন। তারপর এখানে সকলে আমাকে সৌরাষ্ট্রের যুবরাজ বলে ভুল করল, ভারী মজা হলো না। রাজকুমারী বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইলেন। মজা, হা অদৃষ্ট। আবার ললাটে বিধি ওই লিখেছিলেন একটা কাঠুরের সঙ্গে, তাতেও ক্ষতি ছিল না। কিন্তু তুমি মূর্খ। পৃথিবীতে যা আমি সবচেয়ে ঘৃণা করি তুমি তাই। রাজকুমারী আবার শয্যায় মুখ লুকাইলেন। হাস্যরত বালকের গণ্ডে অকস্মাৎ চপেটাঘাত করিলে তাহার মুখভাব যেরূপ হয়, কালিদাসেরও সেইরূপ হইল। কোথায় কিভাবে তিনি কোন অপরাধ করিয়াছেন কিছুই ধারণা করিতে পারিলেন না। রাজকন্যা স্কন্ধ ও অংশ ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। কালিদাস ব্যথিত স্বরে বলিলেন, রাজকুমারী, তুমি আমার উপর রাগ করলে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। তিনি সংকোচ ভরে কুমারী স্কন্ধ স্পর্শ করিলেন। সে স্পর্শে কুপিতা সর্পির মতো রাজকুমারী তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইলেন। ছো না, কোন স্পর্ধায় তুমি আবার অঙ্গ স্পর্শ করো, মূর্খ নিরক্ষর গ্রামীণ। প্রত্যেকটি শব্দ নিষ্ঠুর কষাঘাতের ন্যায় কালিদাসের মুখে পড়িল। এই সময় দ্বারের কাছে শব্দ শুনিয়া রাজকন্যা জ্বলন্ত চক্ষু সেই দিকে ফিরাইয়া বলিলেন, ওহ পিতা। বিষণ্ণ গম্ভীর মুখে রাজা আসিতেছিলেন। কুমারী ছুটিয়া গিয়া তাহার পদপ্রান্তে পড়িলেন। জানু আলিঙ্গন করিয়া কাঁদিয়া উঠিলেন, রাজাধিরাজ, আমাকে রক্ষা করুন, এই গ্রামীণের হাত থেকে আমাকে উদ্ধার করুন। রাজা বুঝিলেন হৈমশ্রী সত্য কথা জানিতে পারিয়াছেন। তিনি কন্যার মস্তকে হস্ত রাখিয়া কঠোর চক্ষে কালিদাসের পানে চাহিলেন। এদিকে এসো। কালিদাস কুণ্ঠিত পদে কাছে আসিয়া দাঁড়াইলেন। রাজা বলিলেন, তুমি সঠতা দ্বারা কুমারীর পানি গ্রহণ করিয়াছ। কালিদাস বিমূঢ়ভাবে বলিলেন, সঠতা? রাজাকে কণ্ঠস্বরে ক্ষোভ মিশিল। প্রিয় দর্শন বালক, তোমার এ দুর্বুদ্ধি কেন হলো? তুমি চুরি করলে কেন? পাণ্ডুর মুখে কালিদাস বলিলেন, চুরি?
কিন্তু আমি তো চুরি করিনি। কুন্তলরাজ বলিলেন, করেছ, শুধু তাই নয়, আমার রাজ্যের সর্বনাশ করতে বসেছ, কিন্তু সে তুমি বুঝবে না। কন্যার দিকে হেঁট হইয়া গাঢ় স্বরে বলিলেন, কন্যা, অধীর হইও না, তুমি রাজদুহিতা, বিদুষী, ধৈর্য হারিও না। কন্যাকে ছাড়িয়া রাজা কালিদাসকে সংক্ষিপ্ত আদেশ করিলেন, এসো আমার সঙ্গে। রাজা ফিরিয়া চলিলেন। কালিদাস তন্দ্রাচ্ছন্নতার মতো তাহার অনুবর্তী হইলেন। দ্বার পর্যন্ত গিয়া কালিদাস একবার ফিরিয়া চাহিলেন। কুমারী হৈমশ্রী তেমনি নতজানু হইয়া বসিয়া আছেন। তাহার ক্ষোভ বিধ্বস্ত মুখখানি বুকের উপর নামিয়া পড়িয়াছে। রাত্রি শেষ হইয়া আসিতেছে। আকাশে পূর্ণচন্দ্র নিচাভিমুখী। নগর তরুণের দ্বীপগুলি কতক নিভিয়া গিয়াছে, কতক নিভু নিভু। নগরীর শব্দগুঞ্জন শান্ত হইয়াছে। 3টি অশ্ব পাশাপাশি তরুণ সম্মুখে দাঁড়াইয়া। দুই পাশে 2টি অশ্বের পৃষ্ঠে 2 জন রক্ষী, মধ্যে কালিদাস। প্রধান রক্ষী মস্তক সঞ্চালন দ্বারা ইঙ্গিত করিল। 3টি অশ্ব একসঙ্গে চলিতে আরম্ভ করিল। তাহাদের গতি নগর হইতে বাহিরের দিকে। নিবিড় বনের উপান্ত অশোক স্তম্ভের ন্যায় একটা স্তম্ভ নির্জনে দাঁড়াইয়া কুন্তল রাজ্যের সীমানা নির্দেশ করিতেছে। অস্তমানা চন্দ্রের দূর প্রসারী ছায়া ভূমির উপর সুকৃষ্ণ সীমারেখা টানিয়া দিয়াছে। 3টি অশ্ব স্তম্ভে ছায়ারেখার কিনারায় আসিয়া দাঁড়াইল। প্রধানরক্ষী নিঃশব্দে কালিদাসকে অশ্ব হইতে নামিবার ইঙ্গিত করিল। কালিদাস নামিলেন। প্রধানরক্ষী তখন সম্মুখের বনানীর দিকে বাহু প্রসারিত করিয়া গম্ভীর কণ্ঠে বলিল, যাও, আর কখনো কুন্তল রাজ্যের পদার্পণ করো না। স্মরণ রেখো, এ রাজ্যে প্রবেশ করাটাই তোমার শুলদণ্ড। কালিদাস বাং নিষ্পত্তি করিলেন না। স্খলিত স্বরে বনের দিকে চলিলেন। যতক্ষণ তাহাকে দেখা গেল, রক্ষীরা স্থিরভাবে অশ্বপৃষ্ঠে বসিয়া রহিল। তারপর ঘোড়ার মুখ ফিরাইয়া শূন্যপৃষ্ঠ অশ্বটি মধ্যে লইয়া যে পথে আসিয়াছিল সেই পথে ফিরিয়া চলিল। প্রভাত হইয়াছে। বনের পাতায় পাতায় সোনালী সূর্যকিরণ লাগিয়াছে। মাকড়সার জালে শিশির বিন্দু এখনো শুকায় নাই। পাখির কাকলি ও বানরের কিচিমিচিতে বনস্থলী পূর্ব। একটি বানর শিশু এই সময় এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে কালিদাসের কোল ঘেঁষিয়া বসিল এবং একটি বৃক্ষচ্যুত ফল তুলিয়া লইয়া পরম যত্নে নিরীক্ষণ করিতে লাগিল। একটি বৃহৎ বটবৃক্ষ, তাহার স্থূল মূলগুলি স্থানে স্থানে মাটির গোপনতা ত্যাগ করিয়া বাহির হইয়া আসিয়াছে। এইরূপ একটি মূলের উপর মাথা রাখিয়া কালিদাস ঘুমাইতেছেন। তাহার শয়নের ভঙ্গি দেখিয়া মনে হয় রাত্রির অন্ধকারে যেখানে হোঁচট খাইয়া পড়িয়াছিলেন সেখানেই নিদ্রাভিভূত হইয়াছেন। ঘুমন্ত কালিদাসের অঙ্গে উষ্ণ স্পর্শ লাগিতেই তিনি একটি হাত দিয়া বানর শিশুটিকে জড়াইয়া লইলেন। বানর শিশু এই আলিঙ্গনের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ ভয় পাইয়া কালিদাসের হাতে এক কামড় দিয়া দ্রুত পলায়ন করিল। কালিদাসের ঘুম ভাঙিয়া গেল। এক হাতে ভর দিয়া কালিদাস ক্লান্তভাবে উঠিয়া বসিলেন। বেশবাস ছিন্ন, অঙ্গ ধূলি মলিন, চোখের কোলে ও গণ্ডে অশ্রু চিহ্ন শুকাইয়া আছে। তিনি চক্ষু মার্জনা করিতে করিতে উঠিয়া দাঁড়াইলেন। তারপর দীর্ঘ একটি নিঃশ্বাস মোচন করিয়া শ্লথ চরণে চলিতে আরম্ভ করিলেন। বন শেষ হইয়া শুষ্ক মরুভূমি। দ্বীপ্রহরে কালিদাস এই মরুভূমির ভিতর দিয়া চলিয়াছেন। বালুকণা উড়িয়া আকাশ সমাচ্ছন্ন করিয়াছে। এই তপ্ত বালু ঝটিকা উপেক্ষা করিয়া দিগ্ভ্রান্তের মতো কালিদাস চাইতেছেন। তাহার চোখে মুখে এক দুর্লভ দুরাকাঙ্ক্ষা জ্বলিতেছে। বালু কুচ্ছটিকার ভিতর দিয়া একটি ভগ্ন দেবায়তনের উচ্চ বহিঃপ্রাচীর দেখা গেল। কালিদাস সেই দিকে অগ্রসর হইয়া চলিলেন। প্রাচীরের নিকটবর্তী হইয়া তিনি একটি প্রস্তরখণ্ডে পা লাগিয়া পড়িয়া গেলেন। প্রাচীর ধরিয়া কোনো ক্রমে উঠাইয়া দাঁড়াইয়া তিনি ক্ষণকাল ক্লান্তি ভরে চক্ষু মুদিত করিয়া রহিলেন। তারপর চোখ খুলিয়া দেখিলেন তিনি প্রাচীরের যে স্থানে বাহুর ভর দিয়া দাঁড়াইয়া আছেন উহা একটি বিরাট মূর্তির উরুস্থল। কালিদাস ঊর্ধ্বে চাহিলেন। প্রাচীরে খোদিত বিশাল শঙ্কর মূর্তি যেন এই বহ্নি শ্মশানে তপস্যারত। কালিদাস নতজানু হইয়া মূর্তির পদমূলে মাথা রাখিলেন। তারপর গলদশ্রু চক্ষু দেবতার মুখের পানে তুলিয়া ব্যাকুল প্রার্থনা করিলেন,
দেবতা বিদ্যা দাও।